Hello, good afternoon. Today I'm going to discuss about tips and techniques of taxation paper. Okay. First, we need to discuss about the question structure. আমরা আসলে সবাই জানি যে question structure-টা কেমন। First হচ্ছে question structure-টা হচ্ছে আমাদের যে আমরা জানি আমাদের MCQ 30 marks এর and case based question হচ্ছে 30 marks এর। টোটাল 60 marks হচ্ছে আমাদের MCQ plus case based MCQ যেটাকে আমরা বলি, আর 40 marks হচ্ছে আমাদের constructed responses question, CR question যেটাকে আমরা বলি 40% marks। টোটাল হচ্ছে আমাদের 100% marks। ওকে, তো ফ্যাক্ট হচ্ছে গিয়ে আমরা আসলে দুইটা সেকশনটাকে দুইটা আলাদা ভাবে অ্যানালাইসিস করব। ফার্স্ট হচ্ছে যে আমার কোয়েশ্চেনের ফরম্যাটটা, মানে এই কোয়েশ্চেনের ফরম্যাটে কোন কোন জায়গায় আসলে স্ট্রাগল গুলো থাকে, কোন কোন জায়গায় আসলে খুব ছোট ছোট টেকনিক্স গুলো থাকে কোয়েশ্চেন স্ট্রাকচারে গিয়ে একটা পোর্শন আছে। আর একটা পোর্শন হচ্ছে যে আমাদের যে সিবি প্ল্যাটফর্মটা আছে, স্পেশালি F6 এ সিবি প্ল্যাটফর্মটার এফিশিয়েন্ট ইউজটা খুবই ইম্পর্টেন্ট। বিকজ কারণ আমাদেরকে কনস্ট্রাকটিভ রেসপন্সেস গুলো আমরা জানি যে ম্যাক্সিমাম পোর্শনই থাকে আমাদের ম্যাথ পোর্শন। সো আমাকে সিবি প্ল্যাটফর্মটা ইফিশিয়েন্টলি ইউজ করতে হয় যে আমাকে কম্পিটিশন গুলো করার জন্য। সো আসলে ফার্স্ট সেকশনটাতে ফার্স্টে আমরা ডিসকাশন করব যে আমার সিবি প্ল্যাটফর্মটাকে আমরা কিভাবে ইফিশিয়েন্টলি ইউজ করতে পারি এবং এক্সামিনারের এক্সপেকটেশন কি থাকে সেই এরিয়াটা নিয়ে আমরা ফার্স্টে ডিসকাশন করবো, এবং সাবসিকুয়েন্টলি যে আমাদের কেস এমসিকিউ গুলো যেটা থাকে অথবা আমাদের স্ট্রেট ফরওয়ার্ড যে এমসিকিউ কোয়েশ্চেন গুলো থাকে সেটা সিলেবাসের কোন কোন এরিয়া থেকে আসে এবং কোন কোন এরিয়াগুলোতে আসলে আমাদেরকে কনসেন্ট্রেশন করতে হবে, কোথায় আসলে আমাদের কিছু ট্রিকি এরিয়া থাকে সেই সেকশনগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমরা এই এক্সামিনার আসলে এক্সামিনার অ্যাপ্রোচটা কি হয়, আসলে এক্সামিনারের রিকোয়ারমেন্টটা কি, সে আন্ডারস্ট্যান্ডিংটা ভেরি ইম্পর্টেন্ট। তো অ্যাকচুয়ালি আমরা এই ডিসকাশনের সাথে এক্সাম টিপস অ্যান্ড টেকনিক্সের যে ডিসকাশন, সেই ডিসকাশনের সাথে একটা এক্সামিনার রিপোর্টসটাকেও আমরা আলোচনায় আনবো যে আসলে এক্সামিনার্স এর রিকোয়ারমেন্টটা কি থাকে, যে আমরা যে এফিশিয়েন্টলি যে সিবি প্ল্যাটফর্মটা ইউজ করতে যাই সেখানে আসলে এক্সামিনারের আন্ডারস্ট্যান্ডিং বা এক্সামিনার কি চায়, আমরা তার এক্সপেকটেশনটা কি। ঠিক আছে, তো ফার্স্টে আমরা যে সিবি প্ল্যাটফর্মটার এফিশিয়েন্ট ইউজটা নিয়ে আলোচনা করব, এবং সাবসিকুয়েন্টলি আমরা আলোচনা করব যে আসলে আমাদের কোশ্চেনের ট্রিকি এরিয়াগুলো বা সিলেবাসের কোন কোন এরিয়াগুলোকে আমাদেরকে কনসেন্ট্রেট করা উচিত। আমি আপনাদের সাথে একটা এক্সামিনার রিপোর্ট শেয়ার করছি যেটা আসলে ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং যে আসলে এক্সামিনারের রিকোয়ারমেন্টটা কি অথবা এক্সপেকটেশন কি। ওকে ফাইন, আই থিঙ্ক সবাই দেখতে পাচ্ছেন, মানে আমাদের স্ক্রিনটা শেয়ার হচ্ছে। তো আসলে সিবি প্ল্যাটফর্মের যে এফিশিয়েন্ট ইউজটা সেখানে ফার্স্টলি যেটা বলা আছে দেখেন যে candidates need to focus on a well-structured layout with appropriate workings, and it should be easy for a marker to see how a figure from a working fits into the main computation. Fresh কথা হচ্ছে কি, আপনি যখন ক্যালকুলেশন করবেন আপনাকে ফার্স্ট হচ্ছে ওয়েল স্ট্রাকচার লেআউট হতে হবে। কারণ আমরা সবাই জানি যে 15 or 20 মার্কসে যখন আমরা একটা কোশ্চেন করি প্রথমে কিন্তু আমাকে অনেক ধরনের ওয়ার্কিংস করতে হয়, সেই ওয়ার্কিংস এর উপর বেসিস করে আমার মেইন কম্পিটিশনটা করতে হয়। সো আমার স্ট্রাকচারটা ওয়েল স্ট্রাকচার হওয়া উচিত। ফার্স্টে আমি হয়তো ওয়ার্কিংস গুলো করলাম এবং সাবসিকুয়েন্টলি কম্পিটিশনটা করলাম। সো আমার লেআউট বা ওয়ার্কিং স্ট্রাকচারটা ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আমার এক্সামিনার অথবা মার্কার তাকে কিন্তু বুঝতে হবে যে কোন ওয়ার্কিং ক্রস রেফারেন্সিং হয়ে আমার মেইন কম্পিটিশন আসছে। দ্যাটস দ্য ফার্স্ট থিং। আর সেকেন্ড হচ্ছে গিয়ে আপনি স্প্রেডশিটে যেটা আরেকটা জিনিস জানি, আমরা অনেকে এক্সেলে প্র্যাকটিস করি, কিন্তু এক্সেল এবং স্প্রেডশিট কিন্তু টোটালি ডিফারেন্ট। যে এক্সেলের থেকে অনেকটা রেস্ট্রিক্টেড ফর্মটা হচ্ছে আমাদের স্প্রেডশিটের। ঠিক আছে, তো সাবসিকুয়েন্টলি একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা যখন টোটাল ফিগারটা দেখি, যখন আমার মেইন কম্পিটিশনের টোটাল ফিগারটা দেখি, অনেক ক্যান্ডিডেটকে দেখি যে সেলে যখন আমরা ক্লিক করি ইন জেনারেলি, অথবা আপনি যখন টোটাল কলামটাতে ক্লিক করেন তখন অনেকগুলো কলামে সেলগুলোকে ইন্ডিভিজুয়ালি অ্যাড করা হয়, হুইচ ইজ দেখেন অ্যাকচুয়ালি সামটাইমস ক্যান্ডিডেট অ্যাড আপ এ কলাম অফ নাম্বারস ম্যানুয়ালি অর অ্যাড আপ ইচ সেল ইন্ডিভিজুয়ালি। সে ফর এক্সাম্পল আপনি তিনটা সেলকে অ্যাড করে একটা টোটাল কলাম করবেন, দ্যাট ইজ A1 A2 and A3। তাহলে আপনি ইন্ডিভিজুয়ালি A1 প্লাস A2 প্লাস A3 এটা ইউজ করছেন ইনস্টেড অফ ইউ ক্যান ইউজ সাম ফাংশন। আপনি যদি সাম ফাংশনটা ইউজ করতেন আপনি কিন্তু টোটালি অ্যাড করে ফেলতে পারতেন, কিন্তু সাবসিকুয়েন্টলি আপনি প্রত্যেকটা সেলকে ইন্ডিভিজুয়ালি অ্যাড করছেন। সো প্রত্যেকটা সেলকে যখন আপনি ইন্ডিভিজুয়ালি অ্যাড করছেন আপনার কিন্তু প্রচুর টাইম কনজিউমিং হচ্ছে। আপনি যদি F6 এ একটা সার্ভে করে থাকেন তখন আপনাদের স্টুডেন্টের ফার্স্ট ডিফিকাল্টিজ এরিয়া হচ্ছে সে 80 to 85% এর বেশি আনসার করতে পারে না, তার টাইম ম্যানেজমেন্ট প্রবলেমটা কাজ করে। তো সাবসিকুয়েন্টলি আপনি যদি ইফিশিয়েন্ট ইউজ করে থাকেন এটা আপনার সিগনিফিকেন্ট টাইম সেভিংস হবে। সো আপনি যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাকে অ্যাড করতে যান সেটা আপনার যে পরিমাণ টাইম কনজিউম করবে
আর আপনি সাম ফাংশনটা যদি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সিগনিফিক্যান্ট টাইম সেভিংস হবে। আর সিগনিফিক্যান্ট টাইম সেভিংস হওয়া মানে হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে আপনি কিন্তু আরো অনেকগুলো কোয়েশ্চেন আপনি আনসার করতে পারবেন। এবং ফার্স্টে আমি যেটা সবসময় বলি, যখন আপনি F6 এর ম্যাথ পোর্শনটা আপনি ইউজ করবেন, স্ট্রাকচারে ম্যাথ পোর্শনটা যখন আপনি ইউজ করবেন, ফার্স্টে আপনি যেটা করবেন, আপনার প্ল্যাটফর্মটাকে, আপনার যে সিবি প্ল্যাটফর্মটা আছে সেই প্ল্যাটফর্মটাকে বা স্প্রেডশিটটাকে আপনি ফরম্যাট করে নেবেন। ফরম্যাট করাটার মানে হচ্ছে এরকম, যখনই আপনি কোনো একটা নেগেটিভ ফিগারটাকে লিখবেন সেটা কিন্তু রেড কালার হয়ে যায়। আমি জানি, আমার মনে হয় যে আপনারা সবাই জানেন যে কিভাবে আসলে স্প্রেডশিটটাকে ফরম্যাট করে নিতে হয়। তো যখন আপনি ফরম্যাট করে নেবেন তখন কিন্তু আপনার নেগেটিভ ফিগারটা রেড কালার হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি এক্সামিনার অথবা মার্কার যিনি থাকে তার কিন্তু ইজি টু আন্ডারস্ট্যান্ড যে কোন কোন ফিগারটা অ্যাকচুয়ালি নেগেটিভ ফিগার। ইট ডাজন্ট মিন যে আপনি ফরম্যাট না করলে মার্কস পাবেন না, আপনি ডেফিনেটলি ফরম্যাটস না করলেও মার্কস পাবেন, বাট ফরম্যাটটা করলে ইজি টু আন্ডারস্ট্যান্ড ফর মার্কার অর আইদার এক্সামিনার যে কোন কোন ফিগারগুলোকে আপনি নেগেটিভ ফিগার লিখছেন। না, যেটা ফার্স্টেই বললাম যে যখন আপনি সাম ফাংশনটাকে, যখন আপনি টোটাল করবেন, প্লাস মাইনাস করবেন, তখন আমরা রেকমেন্ড করি যে ইন্ডিভিজুয়াল সেলগুলোকে যদি আপনি অ্যাড না করে সাম ফাংশনটা ইউজ করেন, সেটা কি আপনার কিন্তু সিগনিফিক্যান্ট টাইম সেভিংস হবে। আর এই সিগনিফিক্যান্ট টাইম সেভিংস যদি হয়, আপনার অ্যাকচুয়ালি আপনি অনেক বেশি মার্কস মানে এক্সামে অ্যাটেন্ড করতে পারবেন। আর একটা মজার ইস্যু হচ্ছে গিয়ে যে আপনি প্রত্যেকটা সেলকে ইন্ডিভিজুয়ালি লিখে আপনি অ্যাড করছেন, ফাইন, প্রত্যেকটা সেলকে আপনি ইন্ডিভিজুয়ালি লিখে আপনি অ্যাড করতে পারবেন ফর ভেরি সিম্পল ক্যালকুলেশন, ফর এক্সাম্পল কর্পোরেশন, ভেরি সিম্পল ক্যালকুলেশনের জন্য। বাট যদি আপনার একটা 3 or 4 মার্কসের একটা ক্যাপিটাল অ্যালাউন্স, ফর এক্সাম্পল আপনার 3 to 4 মার্কসের একটা ক্যাপিটাল অ্যালাউন্স আসছে, সো 3 or 4 মার্কসের যদি কোনো ক্যাপিটাল অ্যালাউন্সের কোয়েশ্চেন আসে, বা অদার আইদার 6 to 8 মার্কসের একটা ক্যাপিটাল অ্যালাউন্সের কোয়েশ্চেন আসছে, তাহলে এক্সামিনার এক্সপেকটেশন হচ্ছে যে আপনি ইন্ডিভিজুয়ালি 3 to 4 মার্কস অর আইদার 5 to 6 মার্কসের জন্য আপনি ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেশনস করবেন। সেই ক্যালকুলেশনস করে ওয়ার্কিংটাকে আপনি ইন্ডিভিজুয়াল সেলে নিয়ে আসবেন। ইট ডাজন্ট মিন যে আপনি সেলের মধ্যে এটা করে ফেলবেন। আপনাকে ফার্স্টে যেটা করতে হবে, 3 to 5 মার্কস বা 4 মার্কসের একটা ক্যাপিটাল অ্যালাউন্সের জন্য ইন্ডিভিজুয়াল ওয়ার্কিংস করতে হবে, এবং ইন্ডিভিজুয়াল ওয়ার্কিংস করে আপনি ফাইনাল ফিগারটাকে এটা সেলে নিয়ে আসবেন। দ্যাট ইজ এক্সামিনার এক্সপেকটেশন। সো আমাকে বুঝতে হবে যে কোন ক্যালকুলেশনটা আমি সেলের মধ্যেই করব এবং কোন ক্যালকুলেশনটা আমাকে ইন্ডিভিজুয়ালি ওয়ার্কিংসে করতে হবে বা ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করতে হবে। যেমন আরেকটা মজার বিষয় বলি, যেখানে এক্সামিনার এখানে বলেছে যে you should not net a figure within the cell. For example, when deducting pension contribution from a salary figure, this is the another issues. The fact হচ্ছে কি, say for example আমরা যখন বেনিফিটের ম্যাথস করি, আমরা যখন বেনিফিটের ক্যালকুলেশন করি, তখন আমরা নরমালি ইন জেনারেলি কি করি যে আমার স্যালারি পোর্শন থেকে আমার অকুপেশনাল পেনশন কন্ট্রিবিউশনটা ডিডাকশন করি, ফাইন। এখন আপনি চিন্তা করতে পারেন যে ফাইন, আমি যখন স্যালারি ফিগারটা লিখবো, সে স্যালারি ফিগারটা থেকে আমি সেলের মধ্যে অকুপেশনাল পেনশন স্কিমটাকে নেট অফ করতে পারি। বাট এক্সামিনারের এক্সপেকটেশনটা আসলে এরিয়াটাতে কেমন? এক্সামিনার এক্সপেকটেশনটা হচ্ছে কি আপনি স্যালারিটাকে ডিফারেন্ট সেলে লিখবেন এবং অকুপেশনাল পেনশন কন্ট্রিবিউশনকে ডিফারেন্ট সেলে লিখে তারপর আপনি ডিডাকশন করবেন। দ্যাট ইজ, আপনি চাইলে এখানে স্ট্রেট ফরওয়ার্ড সেলের মধ্যে নেট অফ করতে পারবেন না। আবার এক্সামিনার এক্সপেকটেশনটা হচ্ছে আপনাকে সেপারেটলি আরেকটা সেলে নিয়ে আপনাকে নেট অফ করতে হবে। সো হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কোন ইস্যুটাকে আপনি সেলের মধ্যেই নেট অফ করতে পারবেন আর কোন ইস্যুটাকে আপনাকে ইন্ডিভিজুয়ালি প্রেজেন্টেশন করতে হবে। দ্যাট ইজ দ্য, এই যে এক্সামিনারের মাইন্ডসেট বা রিকোয়ারমেন্ট, এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট, যেটা আমরা কি করি অনেক ইজি ওয়েতে করার জন্য যেটা করি যে আমার সেলের মধ্যেই আমরা কি করে ফেলি, নেট অফ করে ফেলি। কিন্তু আমাদেরকে আন্ডারস্ট্যান্ডিং নিতে হবে যে কোনটা আমরা ইন্ডিভিজুয়ালি ডিডাকশন করবো আর কোনটা আমরা সেলের মধ্যে নেট অফ করবো। আচ্ছা, আর একটা মজার বিষয় হচ্ছে কি, একটা গুড প্র্যাকটিসের কথা এখানে বলেছে, ইফ ইউ কপি দ্য টোটাল ফ্রম এ ওয়ার্কিংস ইনটু দ্য মেইন কম্পিটিশন বাই ক্রস রেফারেন্সিং টু দ্য সেল রাদার দ্যান কপিং দ্য নাম্বার, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন আপনি ট্যাক্সি ইন্ডিভিজুয়ালি কি হয়, আমরা যখন একটা বেনিফিটস এর ম্যাথ করি অর আইদার সিআরকিউতে যখন আমাদের কর্পোরেশন ট্যাক্সের ম্যাথ, অনেকগুলো ওয়ার্কিংস করে কিন্তু আমরা মেইন কম্পিটিশনটা করি। তো অনেকে যেটা করে ওয়ার্কিংস করে আবার সেটাকে কপি করে অথবা ইন্ডিভিজুয়ালি আবার কম্পিটিশনে লিখে, রেদার দ্যান ক্রস রেফারেন্সিং। আপনি কি করবেন, সেলকে ক্রস রেফারেন্সিং করবেন। তো যদি সাবসিকুয়েন্টলি আপনি কোনো কারণে ওয়ার্কিংসটা চেঞ্জ করেন, সে ওয়ার্কিংসটা চেঞ্জ করার সাথে সাথে কিন্তু আপনার কম্পিটিশনটা অটোমেটিকলি চেঞ্জ হবে, যেটাকে ক্রস রেফারেন্সিং করি বলি আমরা, ঠিক আছে। এবং ইট ইজি টু, মানে এটা মার্কারকে অনেক হেল্প করে যে অ্যাকচুয়ালি আপনি কোন ওয়ার্কিংসটাকে কোনটার সাথে ক্রস রেফারেন্সিং করেছেন। সো ক্রস রেফারেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট রাদার দ্যান কপিং দ্য নাম্বারস, ওকে। আর আরেকটা যেটা হচ্ছে ওয়ার্কিংস এর যে লেআউট, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় কি করি, হরাইজন্টালি লেআউট করি অ্যাক্রস দ্য স্প্রেডশিট। দ্যাট ইজ আমার 5 to 6 ওয়ার্কিংস আছে, আমরা হরাইজন্টালি ওয়ার্কিংস গুলো করলাম, তারপরে মেইন কম্পিটিশনে আসলাম। কিন্তু অ্যাকচুয়ালি লেআউটটা যদি
vertical basis is much easier to follow the horizontal across the spread. Horizontal, that is, আপনি across the spreadsheet আপনি horizontally workings করলেন, rather আপনি যদি vertically করেন, it's easy to understand for both you and marker. So আমরা প্রেফার করব যে আপনি যখন ওয়ার্কিংস গুলো করবেন স্প্রেডশিটে, আপনি হরাইজন্টালি না করে আপনি ভার্টিক্যাল ওয়ে করবেন। দ্যাট ইজ বোথ ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড বাট ইজি ফর ইউ অ্যান্ড ফর মার্কার্স। ওকে, আরেকটা মজার আরেকটা ইন্টারেস্টিং যেটা বিষয় হচ্ছে, যেটা আসলে কমনলি আমরা দেখি, যেটা ফ্যাক্টটা কোথায়, ফ্যাক্টটা হচ্ছে কি অ্যাকচুয়ালি আপনার, আমরা সবাই জানি যে এটা আপনি ইনসার্ট অথবা ডিলিট, রো এবং কলাম আপনি স্প্রেডশিটে ইনসার্ট অথবা ডিলিট করতে পারবেন। এখানে বলে দিচ্ছি, ইট ইজ নট পসিবল টু ইনসার্ট or delete row and column in CB spreadsheet. Okay, so when it comes to spacing, the recommended approach is to use cut and paste if more space is needed or if too much space has been left between the main competition and workings. অনেক সময় কি হয় যে আপনি ওয়ার্কিংস করেছেন এবং মেন কম্পিটিশন করেছেন, তার মধ্যে হয়তো 50, 60, 70 লাইন্স গ্যাপ থাকতে পারে, ঠিক আছে? তো যেটা আসলে ইটস নট এ গুড প্র্যাকটিস, এটা আসলে গুড প্র্যাকটিস না যে আপনার মেইন কম্পিটিশন এবং ওয়ার্কিংস এর মধ্যে অনেক বড় গ্যাপ আছে। রেদার যেটা বেস্ট অ্যাপ্রোচ বলি অথবা বেস্ট অপশন বলি, সেটা হলো মুভ ওয়ার্কিং আপওয়ার্ডস অন কমপ্লিশন। এর মানে হচ্ছে কি আপনি ফার্স্টে ভার্টিক্যাল অ্যাপ্রোচে ওয়ার্কিংস গুলা করবেন, ফার্স্টে ভার্টিক্যাল অ্যাপ্রোচে আপনি ওয়ার্কিংস গুলা করবেন, দেন সাবসিকুয়েন্টলি আপনি মেইন কম্পিটিশনে হাত দিবেন। এবং আরেকটা মধ্যে যেটাকে আমরা ক্রস রেফারেন্সিং বলি, আপনি ফিগারগুলোকেও ক্রস সেল টু সেল ক্রস রেফারেন্সিং করবেন। এবং আপনি যখন ওয়ার্কিংস গুলো করবেন, আপনার হেডিংসটা এবং সে ফর এক্সাম্পল আপনি W1, W2, WD দিয়ে ক্রস রেফারেন্সিং করে দিলেন, এবং আপনার হেডিংসটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন কার্ড বেনিফিট চিন্তা করেন, তাহলে আপনি ওখানে মোচুর কার্ড মানে হেডিংস ইজ ক্লিয়ার মেসেজ দিতে হবে। আপনি লোন বেনিফিট ক্যালকুলেট করতেছেন, তাহলে আপনাকে লোন বেনিফিট বলতে, আপনি গ্রুপ রিলিফ ক্যালকুলেট করতেছেন, সেখানে আপনাকে গ্রুপ রিলিফ বলতে হবে। সো এক্স্যাক্টলি আপনি যে ওয়ার্কিংসটা করছেন, সেই ওয়ার্কিংস এর মেইন হেডিংসটা ক্লিয়ার মেসেজ দিতে হবে এবং সেটাকে ক্রস রেফারেন্সিং করতে হবে। এবং আপনার অ্যাপ্রোচ, বেস্ট অ্যাপ্রোচ, সব অ্যাপ্রোচই আপনি করতে পারেন, হরাইজন্টালি করতে, ইট ডাজন্ট মিন হরাইজন্টালি করলে আপনাকে এক্সামিনার মার্কস দিবে না, বাট আপনাকে বেস্ট অপশনটা বা যেটা ইজি টু আন্ডারস্ট্যান্ড ফর ইজি টু মার্ক, সেটা হচ্ছে কি আপনাকে ভার্টিক্যালি আপনি ফার্স্টে ওয়ার্কিংস গুলা করলেন, তারপর আপনি মেইন কম্পিটিশনে আসবেন এবং সেটাকে যদি ক্রস রেফারেন্সিং করেন, ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড ফর মার্কার যে কোন ইস্যুটা কোন ইস্যুর সাথে রিলেভেন্ট। আর ফার্স্টেই যেটা বলেছি যে নেগেটিভ ফিগার আর ইজিয়ার টু রিড ইফ শোন ইন ব্র্যাকেট অর বেটার স্টিল শোন ইন রেড। যেটা ফার্স্টেই বলেছি যে আপনি যখন স্প্রেডশিটে ম্যাথ স্টার্ট করবেন, ফার্স্টে যেটা করবেন, আপনার স্প্রেডশিটের ফরম্যাট অপশনে গিয়ে আপনি ফার্স্টে ফরম্যাট করে ফেলবেন এবং ফরম্যাটের দেখবেন আপনার অনেকগুলো অপশন আছে, তার মধ্যে যে অপশনটা আপনি সিলেক্ট করবেন, সেখানে যে অপশনটা বলা আছে সেটা হচ্ছে আপনি যখন কোনো নেগেটিভ ফিগার লিখবেন, সে নেগেটিভ ফিগারটার সাথে সাথে ইন ব্র্যাকেট রেড কলাম হয়ে যাবে। ইট ডাজন্ট মিন যে আপনি ফরম্যাট না করলে মার্কস পাবেন, আপনি ফরম্যাট না করলেও মার্কস পাবেন, বাট এটা ইজি টু আন্ডারস্ট্যান্ড ফর মার্কার যে সে বুঝতে পারতেছে যে কোন কোন ইস্যুগুলোতে আপনি কি করছেন, রেড কলামে ব্র্যাকেট নেই, কোন কোন ইস্যুগুলো আপনার জন্য নেগেটিভ ফিগার। আই থিঙ্ক এই ইস্যুগুলো আমাদের স্টুডেন্টের ক্লিয়ার যে কোন কোন ইস্যুগুলো আমার সিবি প্ল্যাটফর্মে আসলে ইফিশিয়েন্টলি ইউজ করতে, এবং একটা বেটার, একটা মোস্ট ইফিশিয়েন্ট কাজ হচ্ছে গিয়ে দ্যাট ইজ আপনার প্রচুর ওয়ার্কিংস করতে হয়, সেই ওয়ার্কিংস গুলোকে ক্রস রেফারেন্সিং করা এবং কোনো কিছু ম্যালওয়েনি না করা। আপনি সব কিছু আসলে ফর্মুলা দিয়ে করাটা খুব ইম্পর্টেন্ট। যদি আপনি ফর্মুলা দিয়ে করেন, তো সাবসিকুয়েন্টলি যদি কোনো একটা সেলে আপনি চেঞ্জ করে থাকেন, সাবসিকুয়েন্টলি প্রত্যেকটা জায়গায় আপনার চেঞ্জেস আসবে এবং আপনার স্ট্রাকচারটা ওয়েল স্ট্রাকচার হওয়া উচিত, কারণ আপনার তাহলে মার্কারের বুঝতে সুবিধা হয় যে কোন ওয়ার্কিংসটার সাথে মেইন কম্পিটিশনের কোন ইনফরমেশনটা রেলেভেন্ট আছে, ঠিক আছে? আরেকটা মেজর ইস্যু যেটা আমি এখানে বলবো যে কোনটা আপনাকে সেলে নেট অফ করতে হবে আর কোনটা আপনাকে ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেশন করতে হবে। আপনার এক্সামিনার এক্সপেকটেশনটা কি? আপনি অনেক ইনফরমেশনই কিন্তু চাইলে সেলের মধ্যেই ক্যালকুলেট করতে পারেন, তো সেলের মধ্যে নেট অথবা এক্সামিনার এক্সপেকটেশন হচ্ছে যে না, এটা আপনি সেলের মধ্যে ক্যালকুলেশন না করে ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেশন করবেন। সো যখন আপনার ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশনের রিকোয়ারমেন্ট থাকবে, তখন কিন্তু আমাদেরকে ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা ফার্স্ট যেটা আলোচনা করলাম সিবি প্ল্যাটফর্মটার আসলে এফিশিয়েন্ট ইউজ। এখন আমি কোশ্চেন স্ট্রাকচারে আসবো, যে কোশ্চেন স্ট্রাকচারে আসলে কি টাইপের কোশ্চেন থাকে এবং আসলে কি টাইপের ট্রিকি মেথড থাকে। ফার্স্ট যে সেকশন এ, আমরা জানি যে সেকশন এ তে 15 স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন থাকে, 15 স্ট্রেট ফরওয়ার্ড এমসিকিউ থাকে এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমাদের 2 মার্কস করে থাকে। 15 কোশ্চেন 2 মার্কস মিন্স 30 মার্কস। ওকে, ফাইন। আসলে কিছু ট্রিকি কোশ্চেন থাকে, আমি জাস্ট একটা সেশনের এক্সামিনার রিপোর্টে ট্রিকি জিনিসগুলো কেমন থাকে এক্সামে, সেই আন্ডারস্ট্যান্ডিং মানে আমার স্টুডেন্টরা আসলে কোথায় ভুল করে সেগুলো নিয়ে আমি অ্যাকচুয়ালি ডিসকাশনে যাবো। সে ফর এক্সাম্পল 1 এ যে এখানে একটা স্যাম্পল কোশ্চেন আছে, দেখেন
Oliver got married on 5th October 2019, and his mother and father each gave him 25,000 as a wedding present. Okay. His parents have not made any previous gift for the purpose of inheritance tax. For the purpose of IST, what is the total amount of exemption that can be deducted from the gift? Okay, made to. আচ্ছা, আপনি টোটাল কত এক্সামশন ক্লেম করতে পারবেন? ফাইন। তা এই কোয়েশ্চেনটা যখন আসছে, মানে আমাদের স্টুডেন্টদের আসলে প্রবলেমটা কোথায় হয়েছে? তো আমরা সবাই জানি যে যখন ওয়েডিং গিফট করে, সে ওয়েডিং গিফটের জন্য এক্সামশন হচ্ছে 5,000। আমরা জানি যে ইনহেরিটেন্স ট্যাক্সে দুইটা অ্যানুয়াল এক্সামশন ক্লেম করা যায় 3,000 এবং যদি কোনো ওয়েডিং গিফট হয় তার জন্য হচ্ছে 5,000। দ্যাট ইজ 3,000 প্লাস 3,000 6,000 হচ্ছে আমাদের অ্যানুয়াল এক্সামশন, আর 5,000 হচ্ছে আমাদের ওয়েডিং গিফটের জন্য 5,000 এক্সামশন, দ্যাট ইজ 11,000। এখন দ্যাট ইজ এখানে যে কোশ্চেনটা ছিল, ইচ প্যারেন্টস দ্যাট ইজ মাদার অ্যান্ড ফাদার ইচ গেভ হিম 25,000। এর মানে হচ্ছে গিয়ে তাকে তার বাবাও দিয়েছে এবং তার মাও দিয়েছে। সো আলটিমেটলি দুজনই যদি গিফট করে তাহলে ইন্ডিভিজুয়ালি কিন্তু আপনাকে ওয়েডিং এক্সামশন 5,000 ক্লেম করতে হবে। সো ম্যাক্সিমাম স্টুডেন্ট আপনার ওয়েডিং এক্সামশন ক্লেম করেছে 5,000 ইনস্টেড অফ 10,000, বিকজ আপনাকে প্রত্যেকজনের জন্য ইন্ডিভিজুয়ালি 5,000 ক্লেম করতে হবে 10,000। তো দ্যাট ইজ 10,000 ক্লিয়ার। আমি যেটা বলতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি আমাদের প্রবলেমটা কোথায় হয়েছিল, মানে আমাদের স্টুডেন্টরা আসলে স্ট্রাগলটা কোথায় করেছিল। ঠিক আছে, ঠিক আছে। সো আলটিমেটলি আপনার যে আপনি 2 অ্যানুয়াল এক্সামশন, ঠিক আছে, ফর ইচ প্যারেন্ট, ঠিক আছে। সো 2 অ্যানুয়াল, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার 23,000। দ্যাট ইজ 2 অ্যানুয়াল এক্সামশন 3,000 3,000 6,000 মাল্টিপ্লাই টু 12,000 প্লাস দুজনের জন্য অ্যানুয়াল এক্সামশনটা হচ্ছে 5,000 প্লাস 5,000 10,000, টোটাল 22,000. Many candidates choose B 10,000, which didn't include the annual exemption which each parent had available. অনেকে annual exemptionটা ক্লেম করেনি, আবার অনেকে annual exemption ক্লেম করেছে বাট একটা annual exemption, একটা ওয়েডিং এক্সামশন গিভ করেছেন rather than two. So actually ট্রিকি এরিয়াগুলো হচ্ছে এই জায়গাটাতে যে আপনাকে কোশ্চেনটাকে আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার থাকতে হবে। আসলে প্রত্যেকজনের জন্য আপনি সেপারেটলি অ্যানুয়াল এক্সামশন ক্লেম করতে পারবেন। সো আমি যে সিম্পল কিছু দেখাচ্ছি যাতে স্টুডেন্টদের আন্ডারস্ট্যান্ডিং প্রবলেমটা কোথায় হয়। যেন সেপারেটলি আরেকটা কোশ্চেন আছে কর্পোরেশন ট্যাক্স থেকে। সে ফর এক্সাম্পল এই যে কোশ্চেনটা আসছে যে ফলোইং দ্য রেজাল্ট ট্রেডিং প্রফিট ডিভিডেন্ড রিসিভ অ্যান্ড কোয়ালিফাইং চ্যারিটেবল ডোনেশন, আমরা সবাই জানি দ্যাট ইজ দ্য কর্পোরেশন ট্যাক্স কোয়েশ্চেন। সো অনেকে যেটা করেছে যে ট্রেডিং প্রফিটের সাথে ডিভিডেন্ডটাকে অ্যাড করে কোয়ালিফাইং চ্যারিটেবল ডোনেশনটাকে ডিডাকশন করে কর্পোরেশন ট্যাক্স ক্যালকুলেট করেছে। কিন্তু আমাদেরকে জানতে হবে যে ডিভিডেন্ড রিসিপ্টটা হচ্ছে এক্সাম্পশন, রেদার আপনাকে ট্রেডিং প্রফিট থেকে কোয়ালিফাইং চ্যারিটেবল ডোনেশনটা ডিডাকশন করে তারপর আপনাকে কর্পোরেশন ট্যাক্স ক্যালকুলেট করতে হবে। কিন্তু যেটা এক্সামিনারের রিপোর্ট ছিল যে মেনি ক্যান্ডিডেটস যেটা কি করেছে দেখেন, দ্য কারেক্ট আনসার while many candidates selected the correct corporation tax due date, a number of candidates incorrectly selected corporation tax payable 1,23,500 because they included the dividend received in the taxable total profit. That is means যে আপনি যখন কর্পোরেশন ট্যাক্স ক্যালকুলেশন করবেন তখন অ্যাকচুয়ালি ডিভিডেন্ড রিসিপ্টটা হচ্ছে এক্সাম্পশন, বাট আমাদের স্টুডেন্টরা যখন কম্পিটিশনটা করেছে তখন অ্যাকচুয়ালি ডিভিডেন্ড রিসিপ্টটাকে এক্সাম্পশন না করে ডিভিডেন্ড রিসিপ্টটাকে কনসিডারেশনে নিয়ে আপনার ট্রেডিং প্রফিটটা ক্যালকুলেট করেছে। সো দ্যাটস ওয়াই আমার যে ফিগারটা কারেক্ট ফিগার হওয়ার ছিল সেই ফিগারটা কারেক্ট ফিগার না হয় যে 1,23,500টা অনেক মেনি ক্যান্ডিডেট ইনকারেক্টলি সিলেক্ট করেছে। সো আসলে স্যাম্পল কোয়েশ্চেনটা এই জন্যই বলা হচ্ছে যে আসলে এক্সাম কোয়েশ্চেন যখন আপনি গো থ্রু করবেন তখন আপনাকে অ্যাকচুয়াল রিকোয়ারমেন্টটা বুঝতে হবে এবং কোন জিনিসগুলো আসলে আপনাকে ইগনোর করতে হবে সেটা নিয়ে কিন্তু আমাদের ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। দ্যাট ইজ জাস্ট আমি যে স্ট্রেট ফরওয়ার্ড যে স্যাম্পল কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম। এবং ফর দ্য সেকশন বি, সেকশন বি তে আমরা জানি যে এমটিকিউ কোশ্চেন থাকে সেকশন বি তে এবং প্রত্যেকটা 3টা কেস থাকবে, প্রত্যেকটা কেসে 5টা করে কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 মার্কস করে থাকবে। সো 15 কোশ্চেন 2 মার্কস মিন্স 30 মার্কস। আসলে এমটিকিউ কোশ্চেনগুলোতে আপনি সিলেবাসের যে কোনো এরিয়া থেকে আসতে পারে, আপনার কর্পোরেশন ট্যাক্স থেকে আসতে পারে, ইনহেরিটেন্স ট্যাক্স থেকে আসতে পারে, অথবা অ্যাকচুয়ালি আপনার সিলেবাসের যে কোনো এরিয়া থেকে আসতে পারে। সো আপনাকে আমি যেটা প্রেফার করি, ফার্স্টে আপনি কোশ্চেনটা পড়বেন, রিকোয়ারমেন্টটা পড়বেন, তারপর আপনি কোশ্চেনটা পড়বেন। এবং যখন আপনি রিকোয়ারমেন্টটা করবেন আপনি দেখবেন আপনার প্ল্যাটফর্মের লেফট সাইডে হাইলাইট এবং স্ট্রাইক থ্রো দুটো অপশন আছে, হাইলাইট এবং স্ট্রাইক থ্রো। হাইলাইট মানে হচ্ছে গিয়ে যে কোশ্চেনটা আপনি ফার্স্টে যদি রিকোয়ারমেন্ট গুলো পড়ে ফেলেন, ফার্স্টে আপনি রিকোয়ারমেন্টটা পড়বেন, যখন আপনি কোশ্চেনটা পড়তে যাবেন তখন আপনি জানেন কিন্তু হোয়াট ইজ ইউর রিকোয়ারমেন্ট। সো যখনই আপনাকে মনে হবে যে এই এরিয়াটা আমার রিকোয়ারমেন্টের সাথে রিলেভেন্ট
তখনই সেটাকে আপনি হাইলাইট করে ফেলবেন। আর যদি মনে হয় যে খুবই ইরেলেভেন্ট একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটাকে স্ট্রাইক থ্রু দিয়ে আপনি কেটে দিবেন। সো এই জায়গাটাতে আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি, বা এই এরিয়াটাতে আপনি যেটা করবেন, লেফট কর্নারে যে আপনার হাইলাইট এবং স্ট্রাইক থ্রু অপশনটা আছে, সেটাকে প্রপার ইউটিলাইজ করার ট্রাই করবেন। বিকজ আপনি কোশ্চেনের রিকোয়ারমেন্ট যখন জানবেন, যে এরিয়াটা আপনার মেইন এরিয়া থাকবে, সেই এরিয়াটাকে আপনি হাইলাইট করে দিবেন, আর যে এরিয়াটা আপনার ইরেলেভেন্ট ইনফরমেশন মনে হবে, সেটাকে আপনি স্ট্রাইক থ্রু থেকে কেটে দিবেন। সো আলটিমেটলি অনেক, যখন আপনি সেকেন্ড টাইম কোশ্চেন, কারণ আপনি কেস বেস এমসিকিউ যখন করেন, তখন কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে অনেক সময় কেসটাকে বারবার রিড আউট করতে হয়। বাট যখন আপনি হাইলাইট এবং স্ট্রাইক থ্রু করে ফেলবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে কোন কোন জায়গাগুলোতে আপনার ইনফরমেশন দরকার আর কোন এরিয়াতে আপনার ইনফরমেশন দরকার নাই। কিন্তু আপনাকে এই সেকশনটার জন্য হোল সিলেবাস পড়তে হবে। সিলেবাসের যে কোনো এরিয়া থেকে কোশ্চেন আসতে পারে, এবং এটা ওয়ান অফ দ্য ডিফিকাল্ট সেকশন। এটা আপনার কিন্তু প্রচুর টাইম কনজিউমিং করে। সো আমি সবসময় স্টুডেন্টকে প্রেফার করি যে ফার্স্টে আপনি রিকোয়ারমেন্টটা পড়বেন, দেন ইউ নো হোয়াট ইজ ইউর রিকোয়ারমেন্ট, অ্যান্ড সাবসিকুয়েন্টলি আপনি কোশ্চেনটাতে যাবেন, এবং সেই জায়গায় আপনি এই যে আমার লেফট সাইডে স্ট্রাইক থ্রু এবং হাইলাইট অপশনটা আছে, সেখানে আপনি প্রপার ইউটিলাইজ করবেন। যে কোশ্চেনগুলো রিকোয়ারমেন্ট দরকার আপনার, সেটাকে আপনি হাইলাইট করে দিবেন। আর আপনি এক্সাম কোশ্চেনে দেখবেন অনেক ইররিলেভেন্ট ইনফরমেশন থাকে ফর কনফিউজিং, যেটা আপনার ইররিলেভেন্ট ইনফরমেশন থাকবে ফর কনফিউজিং, সেটাকে আপনি স্ট্রাইক থ্রু দিয়ে কেটে দেবেন। সো সাবসিকুয়েন্টলি যখন কোশ্চেন আপনি রিড আউট করবেন, সেকেন্ড টাইম কিন্তু সেই এরিয়াটাকে আপনার কনসেন্ট্রেট করার দরকার হচ্ছে না। বাট এটা সিলেবাসের যে কোনো এরিয়া থেকে আসতে পারে। ইন জেনারেলি এক্সামে যেটা হয়, ক্যাপিটাল গেইনস ট্যাক্স থেকে কোশ্চেনটা আসে, ইনহেরিটেন্স ট্যাক্স থেকে কোশ্চেন আসে, অথবা অ্যাকচুয়ালি কর্পোরেশন ট্যাক্স, ভ্যাট, পার্সোনাল ট্যাক্স সবগুলোকে মিক্স করেও আসতে পারে। সো এটা সিলেবাসের যে কোনো এরিয়া থেকে আসতে পারে। বাট আপনাকে যেটা বুঝতে হবে যে এই এরিয়াটাতে বেশি টাইম কনজিউমিং করা যাবে না। বারবার কেস পড়তে গেলে অনেক টাইম কনজিউমিং হয়। সো আমি যে স্ট্র্যাটেজিটা বললাম, সেই স্ট্র্যাটেজিটা আপনারা ফলো করতে পারেন। আর যেটা আমরা সিআরকিউতে সেকশন সি নিয়ে আলোচনা করছি, সেকশন সিতে আমরা যেটা জানি যে আমার কর্পোরেশন ট্যাক্সের ইন জেনারেল কোয়েশ্চেন আসে, দেন পার্সোনাল ট্যাক্সের কোয়েশ্চেনও আসতে পারে। আমরা জানি এখানে 40 মার্কসের কোয়েশ্চেন আসে। তো এটা এখানে যেটা হচ্ছে গিয়ে, এই এরিয়াটা নিয়ে আসলে আমি ফার্স্টে আলোচনা করেছি, যেখানে আপনাকে সিবি প্ল্যাটফর্মের ইফিশিয়েন্ট ইউজটা জানতে হবে, যে কোন জিনিসটা আপনি মেইন প্ল্যাটফর্মে মানে মেইন সেলে করবেন, আর কোন জিনিসটার জন্য আপনি ওয়ার্কিংস করবেন, সেটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে। আমি জাস্ট একটা জিনিস নিয়ে আলোচনা করি, এখানে একটা জিনিস বলা আছে দেখেন। আচ্ছা, যখন যদি আমাদের এমপ্লয়মেন্ট বেনিফিট ফার্স্টে যে পার্সোনাল ট্যাক্সের কোয়েশ্চেন আসে, তো এখানে একটা কথা বলেছে দেখেন, এনি exempt item should simply be listed within the main competition of an employee's assessable benefit or employment income and indicated as exempt by the use of zero, not by any explanation. Say for example, আমার কোনো একটা exempt item আছে, যেন আমার ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট রিসিভ ফ্রম ইন্ডিভিজুয়াল সেভিংস অ্যাকাউন্ট। তো আমি যদি ইন্টারেস্ট রিসিভ করি ফর ইন্ডিভিজুয়াল সেভিংস অ্যাকাউন্ট, ঠিক আছে, সেটা আমাদের জন্য এক্সাম্পশন। তো সেটাকে কিন্তু আসলে আমার মার্কস পাওয়ার জন্য এক্সপ্লেনেশন করার কোনো দরকার নাই। সেটাকে কিন্তু আমি ইন্ডিকেট অ্যাজ এক্সাম্ট বাই দ্য ইউজ অফ জিরো। এটাকে আমি জাস্ট মেন কম্পিটিশন, আমি যে মেন কম্পিটিশন থাকবে, সেই মেন কম্পিটিশনে জাস্ট লিখবে ইন্টারেস্ট রিসিভ ফ্রম ইন্ডিভিজুয়াল সেভিংস অ্যাকাউন্ট, জাস্ট সেলে লিখবো জিরো। দ্যাট মিনস ইট ইন্ডিকেট অ্যাজ এক্সাম্ট বাই দ্য ইউজ অফ জিরো। আপনাকে এক্সপ্লেনেশন দিয়ে টাইম নষ্ট করার বা টাইম কনজিউম করার কোনো দরকার নাই। আপনি জাস্ট বাই দ্য ইউজ অফ জিরো ইটস মিনস ইজ অ্যান এক্সাম। বাট আপনি জানেন সেটা এক্সামশন, সেটাকে জিরো ইন্ডিকেট করার নাই, অথবা এক্সামশন দিয়ে কোনো নোটস দেন নাই, তো সাবসিকুয়েন্টলি কিন্তু আপনি যদি জেনেও থাকেন বাট সেটাকে ইন্ডিকেট না করার জন্য আপনি কোনো মার্কস পাবেন না। আইদার আপনাকে জিরো লিখতে হবে অথবা নোটস দিয়ে আপনাকে বলতে হবে দিস ইজ অ্যান এক্সাম। বাট আমি আপনাকে প্রেফার করবো, বা এক্সামিনার যেটা মার্কার যেটা প্রেফার করে, ইউ জাস্ট ইন্ডিকেট অ্যাজ এ জিরো, দ্যাটস অ্যান এক্সামশন, ঠিক আছে। বাট এটার জন্য খুব বেশি মার্কস থাকে না, ইটস অ্যান হাফ মার্কস আর 1 মার্কস। বাট আই থিঙ্ক যখন আমরা 48 49 পাই, তখন আসলে হাফ মার্কস ইজ 1 মার্কস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এটার জন্য টাইম নষ্ট করা যাবে না। এবং কারণ ফার্স্টেই বললাম, যখন আপনি F6 এক্সাম দিবেন, তখন আসলে স্টুডেন্টদের সবচেয়ে স্ট্রাগলিং এর জায়গা হচ্ছে গিয়ে 80-85% অথবা ম্যাক্সিমাম 90% আনসার করার পরে অনেকেই বলে যে সে টাইম ম্যানেজমেন্ট করতে পারে নাই। সো আপনাকে এই জায়গাগুলোতে এফিশিয়েন্ট ইউজ করতে হবে এবং টাইম কনজিউমিং করা যাবে না। আমি আরেকটা ইন্টারেস্টিং ঘটনা বলি, অনেকে কিন্তু এক্সামে টোটাল কলাম করেন, দ্যাট ইজ সে ফর এক্সাম্পল নন সেভিংস ডিভিডেন্ড। আমার 3টে ইনকাম আছে, সাবসিকুয়েন্টলি আপনি আরেকটা কলাম করতেছেন টোটাল ইনকাম, এবং এই কলামটা করার জন্য অনেক সময় এক্সামে আমরা 10 to 15 মিনিট টাইম কনজিউম করি। বাট অ্যাকচুয়ালি এই টোটাল কলামটার জন্য কোনো মার্কস থাকে না। এটা আমাদের জানা দরকার, আসলে কোন জিনিসটা করার জন্য আমি মার্কস পাবো আর কোনটা করার জন্য আমি মার্কস পাবো না। এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে আমার মনে হয় আমাদের খুব বেশি টাইম কনজিউমিং হওয়ার কথা না। আরেকটা মজার একটা এক্সাম্পল এখানে আছে দেখেন, মেনি ওয়ার্কিংস ফর বেনিফিট আর শর্ট। মানে আপনি বেনিফিটের অনেক বড় বড় ওয়ার্কিংসও আছে, শর্ট ওয়ার্কিংসও আছে। সো আসলে কি আপনি সবগুলোর জন্য সেপারেট ওয়ার্কিং করবেন, না আপনার কিছু শর্ট ক্যালকুলেশন করলেও হবে? এখানে এরকম একটা এক্সাম্পল দিয়েছে,
Many workings for benefits are short and can therefore be included within the main competition rather than being transferred to a separate working. Say, for example, a beneficial loan 1 lakh provided for 8 months of a tax year. আপনি একটা beneficial loan দিলেন যেটা আসলে for 8 months tax, for 8 months. That is 1 lakh into 2.5% into 8 divided by 12, 167. Can just one line of the main competition. That is এই ধরনের যদি সিম্পল কোনো ক্যালকুলেশন থাকে, সে ফর এক্সাম্পল আপনি মোবাইল বেনিফিট ক্যালকুলেট করবেন, আপনি হাউস বেনিফিট ক্যালকুলেট করবেন, যদি কোনো সিম্পল ক্যালকুলেশন থাকে, এই সিম্পল ক্যালকুলেশনের জন্য আপনি সে ফর এক্সাম্পল একটা সেপারেট ওয়ার্কিং করলেন, তারপর সেপারেট ওয়ার্কিং এর সাথে ক্রস রেফারেন্সিং করে মেন কম্পিটিশন করলেন, সেটার অ্যাকচুয়ালি কোনো দরকার হবে না। যদি এই ধরনের কোনো সিম্পল ক্যালকুলেশন থাকে, এই সিম্পল ক্যালকুলেশনটা আপনি মেন কম্পিটিশনের মেন সেলের মধ্যেই করতে পারেন। সো আপনাকে সেপারেট ওয়ার্কিংস করে, সেপারেট ওয়ার্কিংস থেকে ক্রস রেফারেন্সিং করে মেল সেলে এনে আপনার টাইম কনজিউমিং করার কোনো দরকার নাই। সো এই ধরনের ক্যালকুলেশন যদি আপনার এক্সাম কোয়েশ্চেনে থাকে, সে ফর এক্সাম্পল আপনি মোবাইল ফোন বেনিফিট যদি ক্যালকুলেশন করতে যান, অথবা আপনার রিমুভাল রিলোকেশন এক্সপেন্স আছে, লং সার্ভিস অ্যাওয়ার্ড আছে, এই ধরনের যখন আপনি ক্যালকুলেশন গুলো করবেন, আমার মনে হয় যে সেপারেট ক্যালকুলেশন করে, সেপারেট ক্যালকুলেশন থেকে ওয়ার্কিং করে, ক্রস রেফারেন্সিং করে আপনি করতে পারবেন, কিন্তু সেটা আপনার টাইম কনজিউমিং হবে। বেটার এটাকে আপনি কি করতে পারেন, একটা সেলে ক্যালকুলেট করতে পারেন, বাট সেলে এই ক্যালকুলেশন ফর্মুলাটা কিন্তু থাকতে হবে যে আপনি কিভাবে ক্যালকুলেশন করছেন। আমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলাম, আমি ক্যালকুলেশনে ক্যালকুলেটেড করে 1667 দিতে পারবো না। আমাকে এই ক্যালকুলেশনটাই যে 1 লাখ মাল্টিপ্লাই 2.5% মাল্টিপ্লাই 8 ডিভাইড বাই 12, সেটা আমাকে মেইন সেলে, কারণ মার্কার অর আইদার এক্সামিনার আপনার সেলটাকে দেখবে যে সেলে আপনি কি ফর্মুলা ইউজ করেছেন। সো এই ধরনের ক্যালকুলেশনের জন্য আমার কাছে মনে হয় যে সেপারেট কোনো কম্পিটিশনের দরকার নেই। আরেকটা মজার বিষয় হচ্ছে কি, যে আমাদের ম্যাথ ক্যালকুলেশনের পাশাপাশি দুই ধরনের কোশ্চেন এখন এক্সামে আসে। একটা হচ্ছে ট্যাক্স প্ল্যানিং, যেটা অনেক সময় ন্যারেটিভ ফরম্যাটে থাকে, আরেকটা হচ্ছে বেনিফিটস এর অনেক পোর্শন থেকে আসতে পারে, সেলফ অ্যাসেসমেন্ট থেকে আসতে পারে, গুড কর্পোরেশন ট্যাক্সের সেলফ অ্যাসেসমেন্ট থেকে আসতে পারে। সো এই ধরনের ন্যারেটিভ পোর্শন যখন থাকে, আমরা জানি তার জন্য ওয়ার্ড থাকে, সেখানে জাস্ট আমরা ওয়ার্ড ফরম্যাটে লিখবো, ওখানে আসলে আমার স্প্রেডশিটের কিছু নেই, সেটার জন্য ওয়ার্ড ফরম্যাট থাকে। সো আমি সবসময় প্রেফার করি যে সেলফ অ্যাসেসমেন্ট ফর ইন্ডিভিজুয়াল, সেলফ অ্যাসেসমেন্ট ফর কর্পোরেশন ট্যাক্স বেনিফিট, এই সেকশনগুলোতে আসলে প্রচুর দ্যাট ইজ ন্যারেটিভ ফরম্যাটের কোয়েশ্চেন আছে। আপনার ইনহেরিটেন্স ট্যাক্সের বেনিফিট বা কবে কখন পেমেন্ট করতে হবে, মানে ট্যাক্সের একটা মজার বিষয় হচ্ছে গিয়ে পেমেন্ট ডেট গুলা, যে আপনি কখন ইনহেরিটেন্স ট্যাক্স পেমেন্ট করবেন, কখন আপনি কর্পোরেশন ট্যাক্স পেমেন্ট করবেন, কখন আপনাকে ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেমেন্ট করতে হবে, রিটার্ন কবে সাবমিট করতে হবে, এই ডেট গুলা আপনি এক্সাম কোশ্চেনে 8 to 10 মার্কস পাবেন মিনিমাম এই ডেট গুলা। সো এটাকে আমরা ইজি মার্ক পিক করা বলি। যদি আপনি ডেট গুলা মেমোরাইজ করে রাখতে পারেন, ডেট গুলা জানেন, এক্সাম কোশ্চেনে কিন্তু আপনি 8 to 10 মার্কস ইজিলি ক্যারি করতে পারবেন। এবং ক্যাপিটাল অ্যালাউন্স, আর একটা সেকশনে একটা কোশ্চেন আছে যেটা ক্যাপিটাল অ্যালাউন্স। আমি সবসময় বলি দ্য হার্ট অফ এ কোশ্চেন, যে আপনার প্রতি আপনি ট্রেডিং প্রফিট করেন, কর্পোরেশন ট্যাক্স করেন, সব জায়গায় কিন্তু আপনার ক্যাপিটাল অ্যালাউন্সের দরকার হবে, ক্যাপিটাল অ্যালাউন্সটা আপনাকে করতে হবে। সো ক্যাপিটাল অ্যালাউন্সের ফিগারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ ক্যাপিটাল অ্যালাউন্সের ফিগারটা যদি ভুল হয়ে যায়, সাবসিকুয়েন্টলি কিন্তু সেগুলো আমার অনেক ধরনের, আমি ইন্ডিভিজুয়াল বলি আর কর্পোরেশন ট্যাক্স বলি, সেখানে কিন্তু আমার ট্যাক্স পেয়েবলস, ট্যাক্স লায়াবিলিটি, সেই ধরনের রিকোয়ারমেন্টের গুলোতে কিন্তু ফিগারটা ভুল ফিগার আসবে। সো আরেকটা মজার জিনিস মনে রাখতে হবে যে আমার ইন্ডিভিজুয়াল ক্যাপিটাল অ্যালাউন্স যখন আমরা করি, তখন কিন্তু আমার আসলে প্রাইভেট এবং বিজনেস পোর্শন থাকে, এটা অনেকেই হয়তো বা জানেন না। কিন্তু যখন আপনি কর্পোরেট ক্যাপিটাল অ্যালাউন্স করতে যাবেন, তো সেখানে কিন্তু কোনো প্রাইভেট ইউজ বলে কোনো কথা থাকে না, তখন সবই আসলে বিজনেস ইউজ থাকে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আসলে আমাদের জানা দরকার। এবং আমি সবসময় বলি যে ক্যাপিটাল অ্যালাউন্সের কোনো কোয়েশ্চেন যদি আসে, সেটাকে আপনি সেপারেট কম্পিটিশন করবেন, সেপারেট কম্পিটিশন করবেন। যদি আপনার 4 to 5 মার্কস, 3 মার্কস, যদি আপনার সেপারেট সিম্পল একটা আসছে, একটা অ্যাসেট যার উপর আপনি ফার্স্ট ইয়ার অ্যালাউন্স অথবা অ্যানুয়াল ইনভেস্টমেন্ট অ্যালাউন্স ক্লেম করতে পারছেন, সেটাকে আপনি সিঙ্গেল একটা সেলে ক্যালকুলেট করবেন। বাট আপনার যদি 3, 4, 5 মার্কসের কোনো ক্যাপিটাল অ্যালাউন্স আসে, সেক্ষেত্রে এক্সামিনারের এক্সপেকটেশনটা হচ্ছে, এক্সামিনার যেটা প্রেফার করে, সেটাকে আপনি সেপারেট কম্পিটিশন করবেন, সেপারেটলি ক্যালকুলেশন করবেন, এবং সেপারেট কম্পিটিশন এবং সেপারেট ক্যালকুলেশন করে আপনি যেটা করবেন, সেটা মেইন ফিগারটা, মানে যে রাইট ফিগারটা, সেই ফিগারটাকে আপনি মেইন কম্পিটিশনে আনবেন। এবং এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে গিয়ে, আপনি ক্যাপিটাল যখন ক্যালকুলেট করবেন, ফিগারটা থাকবে কিন্তু পজিটিভ, কিন্তু আমরা ট্রেডিং প্রফিট থেকে ক্যাপিটালসটাকে ডিডাকশন করি। সো আপনি যখন ক্রস রেফারেন্সিং করবেন সেল টু সেল, ফার্স্টে আপনি এটাকে কি করতে হবে, ইকুয়াল দিয়ে ফার্স্ট এটা মাইনাস সাইন দিতে হবে, তারপর আপনি সেলটাকে সিলেক্ট করবেন। তখন কিন্তু আপনার সেলটা যখন আপনার মেইন কম্পিটিশনে আসবে, তখন সেটা কিন্তু নেগেটিভ ফিগারে আসবে। আবার আপনি যখন যদি কোনো কারণে আপনার পজিটিভ ফিগার থাকে, তাহলে সেটাকেও সাবস্টিটিউট আপনি কি করতে হবে, নেগেটিভ ফিগার করতে হবে। ঠিক আছে।
আর আরেকটা সেকশন সি তে আমরা আরেকটা জানি, সেটা একটা মেইন কমন কোয়েশ্চেন হচ্ছে গিয়ে গ্রুপ কর্পোরেশন ট্যাক্স এবং কর্পোরেশন ট্যাক্স এন্ড আইদার গ্রুপ কর্পোরেশন ট্যাক্স। ইন জেনারেলি কোয়েশ্চেনে আপনার কর্পোরেশন ট্যাক্সও আসতে পারে, গ্রুপ কর্পোরেশন ট্যাক্সও আসতে পারে, এবং ওখানে সেলফ অ্যাসেসমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। সেলফ অ্যাসেসমেন্ট ফর কর্পোরেশন ট্যাক্স, যে হুইচ অর্গানাইজেশন ইজ লার্জ, হুইচ অর্গানাইজেশন ইজ স্মল, লার্জ কোম্পানি কিভাবে ট্যাক্স পেমেন্ট করবে, স্মল কোম্পানি কিভাবে ট্যাক্স পেমেন্ট করবে, পেমেন্টের স্ট্রাকচারটা কেমন হবে, পেমেন্টস অন অ্যাকাউন্টসটা কেমন হবে। আমার মনে হয় এই এরিয়াগুলোতে আমাদের স্টুডেন্টদের অনেক ধরনের কনফিউশন থাকে। সো এই এরিয়াগুলোতে আমার মনে হয় কনসেন্ট্রেট করা উচিত। এবং আরেকটা মজার বিষয় সে বলছে যে গ্রুপ কর্পোরেশন ট্যাক্সে যে ক্যান্ডিডেট শুড অ্যাপ্রিশিয়েট that group relief are not restricted by the percentage of shareholding. It means যে আপনি 60% shareholding করতেছেন, 70%, 80%, 80%, 90% shareholding করতেছেন, সো আপনি 90% or either 80% লসকে আপনি অ্যাডজাস্ট করবেন। অ্যাকচুয়ালি যখন আপনি গ্রুপ মেম্বার হবেন তখন অ্যাকচুয়ালি 100% লসকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। সো অনেক ক্যান্ডিডেট যেটা করে যে গ্রুপ রিলেশনশিপে যত পার্সেন্ট ওনারশিপ থাকে ঠিক অত পার্সেন্ট লসকে সে অ্যাডজাস্ট করতে চায়, বাট যখন আপনি গ্রুপ রিলিফ রিলেশনশিপে চলে আসবেন তখন অ্যাকচুয়ালি আপনি 100% লসকে আপনি কি করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন। সো আমার মনে হয় সেকশনে যেটা করতে হবে সেটা হলো স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন নিয়ে আমাদেরকে ডিল করতে হবে। সো ওই জায়গায় কিন্তু আমার প্রচুর ডেটের কোশ্চেন আসে এবং ট্রিকি রিকোয়ারমেন্ট থাকে। আমি প্রত্যেকটা কোশ্চেন খুব ইচ এন্ড এভরি লাইন আমাকে খুব মাইনরলি পড়তে হবে যে আসলে এক্সামিনারের রিকোয়ারমেন্টটা কি থাকে এবং তার উপর বেসিস করে আনসার করতে হবে। সেকেন্ড যে সেকশন বি তে আমাদের 3টা কেস থাকবে এবং কেসটা যে কোনো এরিয়া থেকে আসতে পারবে। বেটার ক্যাপিটাল গেইনস ট্যাক্স, ইনহেরিটেন্স ট্যাক্সটাকেই এক্সামিনার লাস্ট ইয়ারগুলোতে প্রেফার করতেছে। সো এই জায়গাটাতে আমরা কনসেন্ট্রেশন দিতে পারি। বাট এখানে যেটা করতে হবে আমি সবসময় প্রেফার করি যে আপনার হাইলাইট এবং স্ট্রাইক থ্রো, যখন আপনি কোশ্চেনের রিকোয়ারমেন্ট পড়বেন, পড়ার পরে যখন কেসে যাবেন তখন আপনি হাইলাইট এবং স্ট্রাইক থ্রো এই দুটো অপশনকে প্রপারলি ইউটিলাইজ করার ট্রাই করবেন। সেটা কিন্তু আপনার টাইম কনজিউমিং করবে, কারণ অনেক ইররিলেভেন্ট ইনফরমেশন থাকবে ফর কনফিউজিং, মানে কনফিউজ করার জন্য আপনাকে। সো আপনি যদি ফার্স্টে হাইলাইট এবং স্ট্রাইক থ্রু ইউজ করেন, সো আপনি দেখবেন যে কোশ্চেনটা কিন্তু অনেক বোঝা যাচ্ছে যে কোন এরিয়াটা আমার দরকার এবং কোন এরিয়াটা আমার দরকার না। বাট এখানে সিলেবাসের ইচ এন্ড এভরি এরিয়া আপনাকে টাচ করতে হবে। আর যে কনস্ট্রাকটিভ যে সেকশন সি আছে 40 মার্কস, সেখানে আপনি কর্পোরেশন ট্যাক্স কোশ্চেন পাবেন, সেটা গ্রুপ কর্পোরেশন ট্যাক্স হতে পারে, ইন্ডিভিজুয়াল কর্পোরেশন ট্যাক্স হতে পারে, সেলফ অ্যাসেসমেন্ট অফ কর্পোরেশন ট্যাক্স হতে পারে। সাবসিকুয়েন্টলি আপনি পার্সোনাল ট্যাক্সের কোশ্চেনও পাবেন, সেটা বেনিফিট থেকে আসতে পারে, ট্রেডিং প্রফিট থেকে আসতে পারে, পার্টনারশিপ থেকে আসতে পারে, কম্বাইন্ড কোশ্চেন থাকতে পারে। সো মানে আমি জাস্ট একটা আইডিয়া থেকে বলছি। এখানে আরেকটা জাস্ট লাস্ট একটা এরিয়াটা বলি যে আসলে এক্সামিনার যখন ট্যাক্সের কোশ্চেন করে আমরা জানি যে ট্যাক্স রেটটা কিন্তু চেঞ্জ হতে থাকে, রেগুলেশন গুলো কিন্তু চেঞ্জ হতে থাকে। সো আমরা এবার যে ট্যাক্স ইয়ারে আসছি সেখানে কিন্তু ব্যাপক কিছু চেঞ্জেস আসছে, যেমন আপনার রেসিডেন্সিয়াল প্রপার্টি রিলিফ, সেটা কিন্তু একদমই নতুন একটা চেঞ্জেস আসছে, পেমেন্টস অন অ্যাকাউন্টস। সো যেই জিনিসগুলা, এটা একটু খেয়াল রাখতে হবে, যেই জিনিসগুলা নতুন ট্যাক্স ইয়ারে ইমপ্লিমেন্ট হয়, এক্সামিনার কিন্তু ওই এরিয়াগুলোকে টেস্ট করার ট্রাই করে। মানে আপনি যখন এক্সাম দিবেন তখন যেই এরিয়াগুলা এক্সামে ফার্স্ট ইন্ট্রোডিউস হচ্ছে বা যেই এরিয়াগুলা এক্সামে ইন্ট্রোডিউস হয়েছে নিউলি, আমি যেটা বললাম রেসিডেন্সিয়াল প্রপার্টির পেমেন্টস অন অ্যাকাউন্ট এবং ক্যাপিটাল অ্যালাউন্স, আপনি দেখবেন যে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং অ্যালাউন্স নামে একটা নতুন অ্যালাউন্স আসছে। সো আপনি ধরেই নিতে পারেন ইন জেনারেলি যে এটা এক্সামিনার টেস্ট করে। কেন টেস্ট করে? এর রিজনটা হচ্ছে কি, আপনি যে নতুন সিলেবাসে যে জিনিসগুলোকে অ্যাডপ্ট করা হয়েছে সেটা আসলে আপনি অ্যাডপ্ট করেছেন কিনা, এটা আসলে এক্সামিনার টেস্ট করতে চায়। এবং আমি ক্যাপিটাল গেইনস ট্যাক্স একটা জিনিস আসছে যে ইনভেস্টর রিলিফ, আমি জাস্ট যেটা আমার মনে আছে সেটা বললাম আর কি। তো আমার মনে হয় যে আমরা বুঝতে পারছি যে আসলে আমার মনে হয় যে এই সেশনটা আপনাদের কিছু এরিয়াকে, আমি জাস্ট একটা এক্সামিনার রিপোর্ট নিয়ে আলোচনা করলাম এবং কিভাবে আপনি সিবি প্ল্যাটফর্মে ফোকাস করবেন, মানে ইফিশিয়েন্টলি ফোকাস বলতে হচ্ছে আপনি ইফিশিয়েন্টলি কিভাবে আপনার সিবি প্ল্যাটফর্মটাকে আপনি ইফিশিয়েন্টলি ইউটিলাইজ করবেন এবং সাবসিকুয়েন্টলি যে আপনার সেকশন এ এবং সেকশন বিটাকে আপনাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, আমি ফার্স্টে বলছি, এখনো বলছি যে সবচেয়ে ডিফিকাল্ট সেশনটা কোথায়, আপনার কেস এনসি গুলো আপনাকে প্রচুর টাইম কনজিউমিং করবে। এবং এরকমও হয় এক্সাম কোশ্চেনে যে আমি একটা ডিফিকাল্ট কোশ্চেন নিয়ে টাইম ওয়েস্ট করতে 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 সেকশন সি তে গিয়ে আসলে আমার জন্য কি কোশ্চেন ওয়েট করছে, হয়তো অনেক ইজি কোশ্চেন আমার জন্য ওয়েট করছে, বাট আমি জানি না, বিকজ সেকশন বি তেই আমি অনেক টাইম কনজিউমিং করে ফেলছি। একটা কোশ্চেন নিয়ে হয়তো আমি 30-40-50 মিনিটস কনজিউম করে ফেলছি। সো অ্যাকচুয়ালি এই জায়গাটাতে যে জিনিসটা আমার পারছি না সেটা কিন্তু স্কিপ করে আমাকে নেক্সটে গিয়ে প্রসিড হতে হবে। একটা কোশ্চেন আমাকে টাইম কনজিউম করা যাবে না। এবং আমি বারবারই একই কথা বলছি যে আপনি স্প্রেডশিটের ইফিশিয়েন্ট ইউটিলাইজেশনটা জানতে হবে
আপনি সবসময় ভার্টিক্যাল অ্যাপ্রোচে ওয়ার্কিংস করবেন, তারপরে আপনি মেন কম্পিটিশন করবেন। কিছু কিছু জিনিস আপনি নেট অফ করবেন সেলের মধ্যে, কিছু কিছু জিনিস আপনি সেপারেটলি ক্যালকুলেশন করবেন, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন অফ দ্য রিকোয়ারমেন্ট। এবং আমরা অনেক সময় শর্টে লিখি, যেমন পিএ পার্সোনাল, সেটা আপনি লিখতে পারেন। এটা ইটস অ্যান আন্ডারস্ট্যান্ডিং মিনস পিএ পার্সোনাল। অনেক সময় অনেক ইনফরমেশন লিখে আমরা টাইম কনজিউমিং করবো। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় আমার মনে পড়লো, সেটা হচ্ছে ট্রেডিং প্রফিট। ট্রেডিং প্রফিটে আমরা জানি অ্যালাউ ডিসঅ্যালাউ। সো যে জিনিসটা ডিসঅ্যালাউ হয় সেটাকে আমরা অ্যাডব্যাক করি, আর যেটা আমাদের অ্যালাউ সেটাকে আমার আসলে কোনো অ্যাডজাস্টমেন্ট করার দরকার না। যখনই আমরা অ্যাডজাস্টমেন্ট করি না, তো সেটাকে এক্সামিনার সবসময় বলে যেটাকে তুমি অ্যাডজাস্টমেন্ট করবা না সেটাকে তুমি জিরো ইন্ডিকেট করবা। কারণ জিরো ইন্ডিকেট যদি না করেন, জিরো ইন্ডিকেট যদি আপনি নাও করেন, আপনার কোশ্চেনের আনসার কিন্তু ম্যাচ করবে। বিকজ কারণ ডিসঅ্যালাউ গুলোকে অ্যাডব্যাক হবে আর অ্যালাউ গুলোর কোনো অ্যাডজাস্টমেন্ট হবে না। সো আপনি যদি অ্যালাউ গুলোকে জিরো না লিখে কোনো অ্যাডজাস্টমেন্ট না করেন, তারপরে কিন্তু ম্যাথ ম্যাচ করবে। কিন্তু আপনাকে যেই আইটেমগুলো অ্যালাউ থাকবে সেগুলোর জন্য কিন্তু আপনাকে জিরো ইন্ডিকেট করতে হবে, আর যেগুলো ডিসঅ্যালাউ সেগুলোকে তো আপনি অ্যাডব্যাক করবেন। তো অনেক স্টুডেন্ট বা অনেক ক্যান্ডিডেট আছে, আমি দেখি আমার মক কোয়েশ্চেনে অনেক সময় দেখি বা মক আনসারে অনেক সময় দেখি যে যেগুলো শুধু ডিসঅ্যালাউ সেগুলোকে অ্যাডব্যাক করেছে, বাট যেগুলো অ্যালাউ সে জানে অ্যালাউ, সেজন্য কিন্তু কোনো অ্যাডজাস্টমেন্ট করে নাই। কিন্তু আপনাকে মনে রাখতে হবে এক্সামিনে কিন্তু রিকোয়ারমেন্ট থাকে যে জিনিসগুলো অ্যালাউ সেগুলোকে আপনি জিরো দিয়ে ইন্ডিকেট করতে হবে। এটা আমার মনে হয় মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো আমার মনে হয় যে আমি মোটামুটি, এবং আরেকটা যেটা বললাম যে ইজি মার্ক পিক করার জায়গা আছে। সো আপনার ইজি মার্ক পিক করার জন্য ডেটগুলো আপনি মেমোরাইজ রাখবেন। নতুন যে জিনিসগুলো এক্সামিনার মানে অলরেডি ইন্ট্রোডিউস করা হয়েছে ট্যাক্সে, নতুন জিনিসগুলো এক্সামিনার ট্রাই করে, সো নতুন জিনিসগুলো সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? আর আমার মনে হয় টাইম ম্যানেজমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট। সো একটা কোয়েশ্চেন যদি ডিফিকাল্ট মনে হয় এক্সামে, সেই কোয়েশ্চেনটা নিয়ে টাইম ওয়েস্ট না করে সেপারেটলি, দেখা যাবে সেকশন সি তে অনেক ইজি ইজি কোয়েশ্চেন আপনার জন্য ওয়েট করছে। সো সেই কোয়েশ্চেনগুলো আমাদের কি করা উচিত, অ্যাটেন্ড করা উচিত। সো আমার মনে হয় যে হোপফুলি আমি ট্রাই করেছি যে আসলে সিক্সের প্রত্যেকটা সেকশন ধরে আসলে কি ধরনের ডিফিকাল্টিজ বা কি ধরনের ভুল এরর্স গুলো আমরা করি এক্সাম কোশ্চেনে, বা ইনকারেক্টলি কোন অনেক সময় আমাদের ইনকারেক্ট ক্যালকুলেশনটা কেন হয়, কোন কনসেপ্টটা থেকে আমরা সরে আসি। আমার মনে হয় এই সেশনটা আপনাদের হেল্প করবে টু আন্ডারস্ট্যান্ড যে আসলে আপনি এক্সাম কোশ্চেনটাকে কিভাবে ডিল করবেন। এবং একটা জিনিস মনে রাখবেন, এক্সাম মানে হচ্ছে আপনার অনেক সময় আপনি নার্ভাস থাকবেন। সো এটা কিন্তু আপনার নার্ভের উপর একটা ইম্প্যাক্ট পড়ে, এবং এর কারণে যেটা হয় আমরা অনেক জানা জিনিসও কিন্তু এক্সাম কোশ্চেনে গিয়ে ভুলে যাই। সো এই জায়গায় আমাদেরকে একটু কনফিডেন্ট থাকতে হবে। এই জন্য আমরা সবসময় বলি যে মক কোশ্চেন, মক এক্সাম দেয়া, ওই স্ট্যান্ডার্ড, ওই এনভায়রনমেন্টের সাথে ওই পেশেন্সটা ক্রিয়েট করা। যখন আপনার ওই স্ট্যান্ডার্ড পেশেন্স এবং আপনার মানে সাহসটা হবে, তখন অ্যাকচুয়ালি আপনি ইজিলি অ্যাটেন্ড করতে পারবেন। সো আমার মনে হয় এই জায়গাটাতে আমাদের ক্যান্ডিডেটদেরকে বা স্টুডেন্টদেরকে কনসেন্ট্রেট করা উচিত, ঠিক আছে? আমার মনে হয় যে হোপফুলি আপনাদের সেশনটা অনেক কাজে আসবে। অ্যান্ড কি বলবো, থ্যাংকস ফর পেশেন্স হিয়ারিং। আমার মনে হয় অনেক কষ্ট করে অনেক পেশেন্স হিয়ারিং, ঠিক আছে? আমার মনে হয় থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় আমরা সেশনটা ক্লোজ করতে পারি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ।